স্বৈরশাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশের নতুন গতিপথ নির্ধারণ করেছে যুবারা। জাতিসংঘে প্রধান উপদেষ্টা, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। PR-9 সংবিধান ও আরপিও মেনে নির্বাচনের প্রস্তুতি চলছে, জানালেন সিইসি। প্রতীক হিসেবে শাপলা না থাকার ব্যাখ্যা দিবে না কমিশন। আমার সামনে তো আরপিও, আমি তো আমাকে যদি আরপিওটা বদলাইয়া যদি এটা অন্য একটা দিয়ে দেয় তাহলে এটা। PR চাওয়ার উদ্দেশ্য দেশে অনৈক্য সৃষ্টি, মন্তব্য সালাউদ্দিনের। নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশের হস্তক্ষেপ বড় চ্যালেঞ্জ, বলছে জামায়াত। কোনো রাজনৈতিক দলের অরাজনৈতিক, অবৈধ, অসাংবিধানিক, ইললিগ্যাল যে কোনো রকমের আবদার মেনে এই জাতিকে সংকটে ফেলে দেওয়া যাবে না। কিন্তু বিদায় নেওয়ার পরেও ষড়যন্ত্র থেকে তারা থেমে থাকেনি। একটি দেশের আশ্রয়ে প্রশ্রয়ে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। একটি পক্ষের চাপে শাপলা দিচ্ছে না ইসি, অভিযোগ এনসিপির। নিউ ইয়র্কে হামলার ঘটনায় মামলা করেছেন আক্তার হোসেন। এছাড়াও রাতের বাংলাদেশে আরো থাকছে। 1 নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন। ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন যেতে পারবেন সর্বোচ্চ 2000 ভ্রমণ পিপাসু। স্বৈর শাসনের অবসান ঘটিয়ে জাতির গতিপথ নতুনভাবে নির্ধারণ করেছে বাংলাদেশের যুবশক্তি। যুব বিষয়ক বিশ্ব কর্ম পরিকল্পনার 30 বছর পূর্তি উপলক্ষে দেয়া ভাষণে এমনটাই জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুব বিষয়ক বিশ্ব কর্ম পরিকল্পনার বর্ষপূর্তি উপলক্ষে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানে মূল বক্তব্য পাঠ করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, বিশ্বজুড়ে তরুণরা পরিবর্তনের চালিকা শক্তি হিসেবে স্বীকৃত, কিন্তু একই সাথে তারা বৈষম্য, সংঘাত, জলবায়ু পরিবর্তন, সুরক্ষাবাদ এবং ডিজিটাল বিভাজনের মতো সংকটের প্রথম শিকারও বটে। এসব সংকট সমাধানে বাংলাদেশে জাতীয় যুব উদ্যোক্তা নীতি চালুর কথা জানান প্রধান উপদেষ্টা। বলেন, এর মাধ্যমে তরুণদের অর্থায়ন, দক্ষতা উন্নয়ন ও বাজারে প্রবেশাধিকার সুযোগ দেয়া হচ্ছে। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 80তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইড লাইনে বৈঠক হয় দুই নেতার। এ সময় দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও ডিক স্কুফ। এর পাশাপাশি দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলেন দুই নেতা। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। দর্শক, জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্মসূচি নিয়ে বিস্তারিত জানবো। নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আহমেদ রেজা। রেজা, বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা কোন কোন বৈঠক এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এবং বৈঠকে কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে? আসলে দুটি বিষয় আপনি জানেন যে দ্বিপাক্ষিক ইতিমধ্যে বেশ কয়েকটি মিটিং কিন্তু বা বৈঠক কিন্তু ইতিমধ্যে সম্পন্ন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আসলে সকাল স্থানীয় সময় সকাল 9টা থেকে তার যে বৈঠক বা আনুষ্ঠানিকতা সেটি আসলে শুরু করেছেন। তবে আজকের দিনের যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বা বিশেষ অংশ জুড়ে যে কার্যক্রমটি রয়েছে সেটি হচ্ছে দুটি জায়গাতে। একটি বিষয় হচ্ছে যে মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিশ্ব নেতাদেরকে আসলে অবহিতকরণ, অর্থাৎ ইউএন জেনারেলের যে জাতিসংঘ সাধারণ পরিষদের যে অধিবেশন রয়েছে তার সাইডলাইনে আলাদা দুটি অনুষ্ঠান রয়েছে। প্রথম অনুষ্ঠানে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আসলে কি অবস্থায় রয়েছে এবং সেটি সঠিক যে গণতন্ত্রের উত্তরণ রয়েছে এবং সঠিক সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা সম্পূর্ণ করবার জন্য বাংলাদেশে এখন মানবাধিকারের যে চর্চাটি কিভাবে হচ্ছে সেই বিষয়ে তিনি আসলে অবগত করতে চান এবং গত 14 মাস ধরে যে ধরনের সংস্কার হয়েছে সেই সংস্কারের বিষয়গুলো কিন্তু তিনি অবহিত করতে চান। এই বিকেলের স্থানীয় সময় বিকেলে যেই অনুষ্ঠিত হবে যে কার্যক্রমটি সেখানে, এবং তারপর পরে কিন্তু আরো একটি সেশন রয়েছে যেটি হচ্ছে বাংলাদেশের যে শ্রম অধিকার রয়েছে সেই শ্রম অধিকারের কি অবস্থা রয়েছে, বিশেষ করে পশ্চিমাদের মার্কিন এবং ইউরোপিয়ানদের বেশ কিছু প্রশ্ন ছিল বাংলাদেশের শ্রম পরিস্থিতি নিয়ে, শ্রম অধিকার নিয়ে। সেগুলো আসলে উত্তরণ ঘটানোর ক্ষেত্রে গত 14 মাসে অন্তর্বর্তীকালীন সরকার কি কি কাজ করেছে সেই বিষয়গুলো কিন্তু তিনি আলাদাভাবে উপস্থাপন করবেন তার বক্তব্যের মাধ্যমে। এবং আপনি জানেন যে
বাংলাদেশ নির্বাচনী ব্যবস্থাটাকে আসলে কিভাবে সুসম্পন্ন করা যায় সেটি নিয়ে কিন্তু বারংবার বিশ্ব নেতাদের কাছে তিনি একটি তথ্য বা বার্তা দিয়ে যাচ্ছেন যে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের সাধারণ যে নির্বাচনটি সেটি জাতীয় নির্বাচনটি সেটি আসলে অনুষ্ঠিত হবে এবং সেখানে তরুণদের এবং সকলে যে সম্মিলিতভাবে সকল রাজনৈতিক দলের যে অংশগ্রহণ থাকবে তারই কিন্তু প্রচেষ্টা বিভিন্নভাবে করছেন। তার একটি উদাহরণ কিন্তু গতকালকেও দেওয়া হয়েছিল যে বেশ কিছু কার্যক্রমে বাংলাদেশের যে রাজনীতিবিদরা এই সফরে এসেছেন প্রতিনিধি হিসেবে তাদেরকে উপস্থাপন করা এবং গতকালকে আমরা দেখেছি যে আরো একটি ইউথ ফোরামের একটি প্রোগ্রামে আয়োজনে সেখানে কিন্তু বাংলাদেশের দুই তরুণ রাজনীতিবিদকেও কিন্তু পরিচয় করিয়ে দেওয়া হয়েছে আলাদাভাবে বিশেষভাবে। অর্থাৎ প্রফেসর ডক্টর ইউনূস তার গতকাল একটি বক্তব্যে জানাচ্ছিলেন যে আগামীতে যারা বাংলাদেশটি চালাবেন, যেই রাজনীতিবিদরা বাংলাদেশ চালাবেন তাদেরকে আসলে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের নতুন বিনিয়োগকারীদের সাথে পরিচিত করা, যুক্তরাষ্ট্রের যে নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে উন্নত বিশ্বে কিংবা বৈশ্বিকভাবে যে সমস্ত নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছে তাদের সাথে একটি পরিচয়ের বা মেলবন্ধন ঘটানোই হচ্ছে তার মূল কাজ। লোপা রেজা, অনেকগুলো তথ্য আপনার মাধ্যমে জানতে পারলাম, ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সংবিধান এবং আরপিও অনুযায়ী পিআর পদ্ধতিতে ভোটের সুযোগ নেই। বিদ্যমান আইনেই চলছে ভোটের প্রস্তুতি। কানাডা সফর শেষে কমিশন কার্যালয়ে এক ব্রিফিংয়ে কথা জানান প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। তিনি বলেন, তরুণদের রাজনৈতিক দল এনসিপি শাপলা প্রতীক দাবি করলেও কোনো চাপে নেই কমিশন। ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সর্বোচ্চ শক্তি প্রয়োগের কথা বলেন সিএসি। পিআর ইস্যুতে ঐকমত্য কমিশনের আলোচনার টেবিলে চলছে দর কষাকষি। এর মধ্যেই দাবি আদায়ে রাজপথে নেমেছে জামায়াত সহ ধর্মভিত্তিক বেশ কয়েকটি দল। রাজনীতির মাঠে এখন মূল আলোচনা নিম্নকক্ষে পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন। কানাডা সফর শেষে দেশে ফিরেই এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন প্রধান নির্বাচন কমিশনার। সিইসির উত্তর, সংবিধান এবং আরপিও অনুযায়ী পিআর পদ্ধতিতে ভোটের সুযোগ নেই। বিদ্যমান আইন অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচনের সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে কমিশন। পিআরটা তো আরপিওতে তো নাই, আমার সামনে তো আরপিও। আমি তো আমাকে যদি আরপিওটা বদলাইয়া যদি এটা অন্য একটা দিয়ে দেয় তাহলে এটা আর না বদলাইলে তো পারি না। আমি আন্দোলন চলে একটা ফয়সলায় আসুক, ওনারা তো বুঝবেন যে আমাদের পক্ষে সম্ভবপর হবে কি হবে না। যদি ওনারা পিআরে যান হবে, ওনারা বুঝবেন না। জাতীয় সংসদের নির্বাচন সামনে রেখে চলছে নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া। তার আগে বিধি সংশোধন করে শাপলা প্রতীক বরাদ্দ চেয়ে চিঠি দিয়েছে এনসিপি। সিসি বলেন, আইন অনুযায়ী কাজ করবে কমিশন। কমিশন ডিসিশন যা নিয়েছে এ পর্যন্ত নাগরিকের যে দাবির ব্যাপারেও যে ডিসিশন নিয়েছে ওটাও আমরা কমিশনের সবাই, ওগুলোকে আমি হুমকি মনে করি না। ওনারাও দেশপ্রেমিক, ওনারাও দেশের মঙ্গল চান, দেশের ভালো চান। যে ধরনের কর্মকাণ্ড করলে দেশের মঙ্গল হবে সেটা ওনারাও বুঝেন। সিসি বলেন, কাউকে সুবিধা দিতে কাজ করছে না কমিশন। বলেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে নিয়োজিত করা হবে সর্বশক্তি। লেভেল প্লেইং ফিল্ড যাতে হয়, সবাই যাতে সুন্দরভাবে খেলতে পারে সেই ব্যবস্থাটা করে দেওয়া, সেটা আমরা ইনশাল্লাহ করে দেবো এবং সর্বশক্তি নিয়োগ করব। রমজানের আগে ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা জোরে নিচ্ছি। রোববার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসবে কমিশন। এ সংলাপে জাতীয় পার্টিকে ডাকা হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানান সিইসি। লাঙ্গলের দাবিদারও একাধিক, এই জন্য আমি বুঝতে পারতেছি না আপনাকে কার কথা বলছেন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। কোন রাজনৈতিক দলের অসাংবিধানিক, অরাজনৈতিক, অবৈধ আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না। সরকারকে এমন পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেই আইনানুগভাবে ব্যবস্থা নিতে হবে। দেশে পিআর হলে শেখ হাসিনার তুলনায় বড় ফ্যাসিস্ট সরকারের জন্ম হবে, এমন মন্তব্য করেন বিএনপি নেতারা। তাদের দাবি, ফ্যাসিবাদ ফেরাতে কাজ করছে জামায়াত। রাজনীতিতে হঠাৎ করেই উত্তাপ ছড়ায় আনুপাতিক হারে নির্বাচন বা পিআর পদ্ধতির দাবি। একই সময় 7টি রাজনৈতিক দল এই ইস্যুতে কর্মসূচি পালন করলেও জামায়াত যে নেতৃত্ব দিচ্ছে তা অনেকাংশেই স্পষ্ট। অবশ্য গোড়া থেকেই পিআরের বিরুদ্ধে বিএনপি সহ অধিকাংশ দলের অবস্থান। সুপ্রিম কোর্ট মিলনায়তনে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, কম জনপ্রিয় রাজনৈতিক দলগুলো বেশি আসনের আশায় পিআর চাচ্ছে। এর মাধ্যমে অনৈক্য আর অস্থিতিশীল সরকার গড়তে চায় তারা। কেউ বলছে এই সংবিধানে নাকি কি পদ্ধতিতে নির্বাচন হবে সেটা বলা নেই। সরাসরি নির্বাচন কিভাবে হবে বলা আছে আর্টিকেল 65 সাবসেকশন 2-তে, যে প্রত্যেকটি আঞ্চলিক নির্বাচনী এলাকার জন্য প্রত্যক্ষ ভোটের মাধ্যমে
যা 300 সংসদ সদস্য নিয়ে গঠিত হইবে। শুধু পিয়ার নয়, কয়েকটি দলের সাথে বিএনপির অবস্থানগত দূরত্ব জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েও। তাই সাংবিধানিক ধারাবাহিকতা অটুট রাখার পরামর্শ সালাউদ্দিন আহমদের। কোনো রাজনৈতিক দলের অরাজনৈতিক, অবৈধ, অসাংবিধানিক, ইললিগ্যাল যে কোনো রকমের আবদার মেনে এই জাতিকে সংকটে ফেলে দেয়া যাবে না। আমাদেরকে এই সাংবিধানিক ধারাবাহিকতায় থাকতে হবে। এই সরকার সাংবিধানিক ধারাবাহিকতার সরকার, সেটা প্রধান উপদেষ্টা নিজেই বহুবার তার বক্তব্য বলেছেন, এবং এই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেই আইনানুগভাবে ভবিষ্যতে এই রাষ্ট্রকে একটা আইনের শাসনের রাষ্ট্র হিসেবে আমাদেরকে পরিচালিত করতে হবে। এদিকে নয়াপল্টনে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদকে পুনঃপ্রতিষ্ঠায় মরিয়া জামাতে ইসলামী। 2008 সালের নির্বাচনে যাওয়া ম্যাডাম যেতে চাননি, তাদের নেতারা বাধ্য করেছিলেন সেদিন, তারা না হলে ইন্ডিভিজুয়ালি করবে। এখন আবার তারা স্বরূপে সমূর্তিতে বেরিয়েছেন এবং আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছেন, ভারতের সাথে ভালো সম্পর্ক রাখবেন। ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে উপলক্ষে জিয়া রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এরপরই তিনি জানান, আসনের তুলনায় বিএনপিতে মনোনয়ন প্রত্যাশী কয়েক গুণ বেশি। জনগণের ভালোবাসায় যেই সমস্ত মানুষগুলো নিজ নিজ এলাকায় উদ্ভাসিত, তাদেরকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন খুবই সহসাই যে তাদেরকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে দিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমান দেশে ফিরে দলের পাশাপাশি গণতান্ত্রিক যাত্রায় নেতৃত্ব দিবেন, এমনটাও জানান তিনি। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশের যে কোনো হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। চীনের প্রতিনিধি দলকে কথা বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে কথা জানান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এর আগে ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্স এর ভাইস প্রেসিডেন্ট মিস্টার ঝো পিংজিয়ান সহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। গোলাম পরওয়ার জানান, বাংলাদেশ চীন সম্পর্ক দৃঢ় করার বিষয়ে আলোচনা হয়েছে। গণ অভ্যুত্থানের 1 বছর পরও আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র অব্যাহত আছে। ষড়যন্ত্র মোকাবেলা করে দেশ এগিয়ে নিতে প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতের আমির। ঝো পিংজিয়ান বলেন, চীন ও বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। সামনের দিনে সেই সম্পর্ক আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন তিনি। Our diplomatic relations 5 decades ago, we have supported each other, treated each other as equals for win-win outcome. China is committed to the policy of good neighborliness and friendship. ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে সেই সরকার বিদায় নিয়েছেন, কিন্তু বিদায় নেওয়ার পরেও ষড়যন্ত্র থেকে তারা থেমে থাকেনি। একটি দেশের আশ্রয়ে প্রশ্রয়ে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। বিশ্ব পরিস্থিতি, গ্লোবাল পলিটিক্স, গ্লোবাল সিকিউরিটি, নানান কনটেক্সটে এইসব আলোচনা উঠে এসেছে। দর্শক, রাতের বাংলাদেশের আয়োজনে এবার একটা বিরতি নিচ্ছি, আর ফিরে এসে থাকছে। এস আলমের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আদেশ। শেখ হাসিনার সংশ্লিষ্ট 10 প্রতিষ্ঠানের পাচার করা অর্থ ফেরানোর চেষ্টা দুদকের। নিউ ইয়র্কে হামলার অভিযোগে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। আজ বাংলাদেশ সময় বেলা 11টার দিকে জন এফ কেনেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় আখতার হোসেন এই মামলা করেন। মামলায় দুজনের নাম উল্লেখ সহ 15 থেকে 20 জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। যারা সেই দিন আমাদের উপর হামলা করেছিল এবং হত্যা চেষ্টা করেছিল, ডেথ থ্রেট দিয়েছিল, তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি এবং একই সাথে ইউএস পুলিশকে আমরা এই বিষয়টা অবহিত করেছি যে যারা এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রে ঘটাচ্ছেন তারা বাংলাদেশে নিষিদ্ধ এমন একটি সংগঠনের সঙ্গে জড়িত, যারা গত বছর বাংলাদেশে গণহত্যা চালিয়েছেন, মানবতা বিরোধী অপরাধ চালিয়েছেন এবং ইউএনের যে রিপোর্ট সে ব্যাপারে আমরা তাদেরকে অবহিত করেছি। কুষ্টিয়ায় 7 জনকে হত্যা সহ সুনির্দিষ্ট 8টি মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার দাখিল করা প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই গণহত্যায় শেখ হাসিনার অন্যতম পরামর্শক ও উস্কানিদাতা ছিলেন 14 দলের এই নেতা। ইনুর সঙ্গে শেখ হাসিনার 3টি ফোনালাপ আদালতে শোনানো হয়। এর পরপরই ট্রাইব্যুনাল 2 আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়।
29 সেপ্টেম্বর ইনুকে হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 2। সকালে সাক্ষ্য গ্রহণ হয় চানখার পুলে 6 জন হত্যা মামলা ও আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলারও। আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে 8টি চার্জের অভিযোগ আমলে নিয়েছেন এবং আগামী 29 তারিখ প্রোডাকশন ওয়ারেন্ট, যেহেতু সে অন্য একটা মামলায় আটক আছে, তাকে অনারেবল ট্রাইব্যুনাল 2-এ হাজির করার নির্দেশ দিয়েছেন। তিনি দেখেছেন যে ওখানে কারা কারা গুলি করেছে, তিনি তাদের নাম বলেছেন, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা কিভাবে গুলি করার নির্দেশ দিয়েছেন এবং কিভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতাকে গুলি করে সেখানে হত্যা করা হয়েছে সেই বর্ণনা তিনি দিয়েছেন। আলোচিত ব্যবসা প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম সহ 3 জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সাইফুল আলম ছাড়া বাকি 2 জন হলেন গ্রুপটির ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ ও পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ হাসান। দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, আওয়ামী শাসনামলে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরানো সম্ভব হলেও তা সময় সাপেক্ষ এবং জটিল। তবে শীর্ষ 10 ব্যবসায়ী গ্রুপের পাচার করা অর্থ ফেরাতে দুদক সহ অন্যান্য প্রতিষ্ঠান একযোগে কাজ করছে। এদিকে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করলেও অপরাধী হিসেবে এস আলমের চেয়ারম্যানকে ইন্টারপোলের সহযোগিতায় দেশে ফেরাতে কাজ চলছে বলেও জানান দুদক মহাপরিচালক। তিনি বাংলাদেশি নাগরিক ছিলেন এবং সেই কারণেই হয়তো তার প্রতি রেড নোটিশ জারির জন্য আমাদের তদন্তকারী দল এই বিজ্ঞ আদালতে আবেদন করেছেন। আগামী 1 নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন দ্বীপ খুলে দেয়া হবে। সচিবালয়ে পর্যটন দিবসের ব্রিফিংয়ে জানানো হয়েছে এই তথ্য। অনুষ্ঠানে উপদেষ্টা শেখ বশিরউদ্দিন দাবি করেন, তার বিমান বাংলাদেশের চেয়ারম্যান হওয়া কনফ্লিক্ট অব ইন্টারেস্ট নয়। দায়িত্বপ্রাপ্ত 3 মন্ত্রণালয় থেকে তিনি কোনো সুবিধা নিচ্ছেন কিনা তা খতিয়ে দেখার আহ্বানও জানান তিনি। জীববৈচিত্র্য রক্ষায় দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকদের ভ্রমণ বন্ধ ছিল, সেই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে 4 মাসের জন্য। তবে নভেম্বর ও ডিসেম্বর মাসে শুধু দিনের বেলা সেন্ট মার্টিন ভ্রমণ করা যাবে, আর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে রাতে অবস্থান করতে পারবেন পর্যটকরা। প্রতিদিন 2000 পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন। আমাদের পর্যটকদের জন্য একটা আচরণ বিধি তৈরি করা হয়েছে। আমরা যখন দেখব যে সকলে তার আচরণ মানছে, প্লাস্টিক ইউজ করছে না, আমাদের জীবাশ্মগুলি নষ্ট হচ্ছে না, তখন আমরা ধাপে ধাপে হয়তো বাড়ানোর পরিকল্পনা সরকার করবে। ব্রিফিংয়ে বিমান ও পর্যটন উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল তার বিমান বাংলাদেশের চেয়ারম্যান হওয়া নিয়ে। একে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাত মনে করেন না উপদেষ্টা। বিমানের বোর্ডে যে উপদেষ্টা হিসেবে শুধু আমি আছি তা না, বিমান 100% owned by the Ministry of Civil Aviation. Conflict of interest তো সবই আছে। আমি একজন ব্যবসায়ী, আমি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। আমি বাংলাদেশের সবচাইতে বড় পাট ব্যবসায়ী। বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশের যত ব্যবসায়ী আছে একটু জিজ্ঞেস করে দেখেন তো যে তারা আমার সাথে কোনো কাজে কনফ্লিক্ট পেয়েছে কিনা, আমার স্বার্থ সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান কোনোদিনও আমার দপ্তরে এসছে কিনা। বাংলাদেশ বিমান আইন 2023-এর ধারা মতে আমাদের মাননীয় উপদেষ্টাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান করা হয়েছে এবং এই চেয়ারম্যান মাননীয় প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন। বিমান উপদেষ্টা দাবি করেন পারিবারিকভাবে এয়ার আকিজ নামে কোনো প্রতিষ্ঠানের সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই। টিকিটিং সহ বিমানের পাহাড়সম দুর্নীতি কমানোই তার লক্ষ্য। যারা এই গরিব মানুষকে সর্বশান্ত করছে, 30,000 টাকার টিকিট 1 লাখ টাকায় বিক্রি করছে, আপনারা সেই অনুসন্ধান করেন না। আপনারা অনুসন্ধান করছেন আমার আকিজ এয়ার নিয়ে, যেটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তো বলে দিলাম আমার কোম্পানির নাম আকিজ বশির এভিয়েশন। আকিজ এয়ার আমার প্রতিষ্ঠান, আমি পরিবারের প্রতিষ্ঠান। আমি যখন আকিজ গ্রুপে ছিলাম তখন এই প্রতিষ্ঠান তৈরি করা। আপনার তথ্য 100% মিথ্যা। আকিজ এয়ারের যিনি মালিক, ওনার সাথে আমার গত 6 বছরের মধ্যে কথা হয়নি, দেখাও হয়নি। উপদেষ্টা জানান 21,000 কোটি টাকা বিনিয়োগে নির্মিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল শিগগিরই চালু হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। রাতের বাংলাদেশের আয়োজনে আবারও একটা বিরতি নিচ্ছি, আর ফিরে এসে থাকছে। দুর্গোৎসবে বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সেনাবাহিনীর। যে কোনো ষড়যন্ত্র ঠেকাতে প্রস্তুত পুলিশ।
পুরনো ব্যবস্থা টিকিয়ে রাখতেই স্থানীয় সরকার নির্বাচন আগে করা হয়নি, মানা হয়নি সংস্কার কমিশনের পরামর্শ। একথা বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। বিকেন্দ্রীকরণের গুরুত্ব নিয়ে গবেষণা সংস্থা পিআরআই আয়োজিত এক সেমিনারে স্থানীয় সরকারের ক্ষমতায়ন ও দায়বদ্ধতা নিশ্চিতের দাবি জানান বক্তারা। সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদের মতো স্থানীয় সরকার কাঠামো থাকলেও তা প্রায় কেন্দ্রীয় সরকার ও সংসদ সদস্যদের মুখাপেক্ষী হওয়ায় কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না। গবেষণা সংস্থা পিআরআই আয়োজিত বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব কিনা শীর্ষক সেমিনারে স্থানীয় সরকার কাঠামো, পরিসর ও অর্থায়নের নানা দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। কি পরিমাণ সরকারি খরচ স্থানীয় সরকাররা করে সেই হিসাব যদি আমরা দেখি, বাংলাদেশ হচ্ছে অসম্ভব কেন্দ্রীভূত সরকার। পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের সাথে তুলনা করে দেখানো হয় স্থানীয় সরকারের খরচ সেসব দেশের তুলনায় কম। শুধু ঢাকাতেই ঘনত্বের কারণে 6% জিডিপি প্রবৃদ্ধি কম হয়েছে জানান বক্তারা। Poverty distribution also shows there is serious regional disparity which need to be taken into consideration and decentralization is linked to that. একটা গ্রামে একটা প্রাইমারি স্কুলে কিছু বেঞ্চ লাগবে, বরাদ্দ হলো কাবিটার টাকা, কাজের বিনিময়ের টাকা, but the decision will be finalized by the MP or his agent. ওইখানেই তো করাপশনটা ঢুকছে। সেমিনারে ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, 46,000 মানুষের উপর এক জরিপে বেশিরভাগই স্থানীয় সরকার নির্বাচন আগে করার পক্ষে মত দিয়েছিলেন। এই নির্বাচন করলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে, এই ধরনের একটা অভিযোগ, যদিও সত্য নয়। শুধু তাই নয়, আমাদের নির্বাচন কমিশনও এবারে তারা হয়েছে বাদ সেরেছে। তারা বলছে যে আমরা লোকাল গভর্নমেন্ট ইলেকশন নিয়ে আমরা চিন্তা করতে চাই না। স্বচ্ছ রাজনীতিবিদ না থাকায় রাজনীতি এখন জনকল্যাণ নয়, ব্যবসায় পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন বদিউল আলম মজুমদার। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর নিজেদের স্বার্থেই নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা জরুরি, এমন মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে অনুষ্ঠিত অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, নারী ও তরুণদের নেতৃত্বের অভিযাত্রা শীর্ষক আলোচনায় তিনি এই মন্তব্য করেন। বদিউল আলম বলেন, নারীর ন্যায্য অধিকার এখনও পুরুষতান্ত্রিক কাঠামোর কাছে পরাজিত, কিন্তু নারীর অংশগ্রহণ ছাড়া টেকসই গণতন্ত্র সম্ভব নয়। এ সময় তিনি রাজনৈতিক দলগুলোকে শুধু নির্বাচনী স্বার্থে নয়, প্রকৃত অর্থে নারীর নেতৃত্ব গড়ে তুলতে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনায় বক্তারা বলেন, তরুণদের রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করার মধ্য দিয়েই ভবিষ্যৎ নেতৃত্বের ভিত্তি তৈরি করা সম্ভব। একই সঙ্গে নারীর নেতৃত্বকে প্রাতিষ্ঠানিকভাবে গুরুত্ব না দিলে উন্নয়নের ধারা ব্যাহত হবে বলে সতর্ক করেন। পূজায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রদত্ত ক্ষমতা বলে কঠোর ব্যবস্থা নেবে সেনাবাহিনী। সকালে পুরান ঢাকার ওয়ারি ও ডেমরা অঞ্চলের পূজার নিরাপত্তা নিয়ে আয়োজিত সমন্বয় সভায় এই হুঁশিয়ারি দেন কর্মকর্তারা। বৃহস্পতিবার সকালে পুরান ঢাকার ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মিশন সহ কয়েকটি পূজা মণ্ডপে নিরাপত্তা পর্যবেক্ষণ করে তারা। পরে 15 ইস্ট বেঙ্গল মেকানাইজড পরিচালিত ক্যাম্পের অধীনস্থ এলাকার মণ্ডপ কমিটির সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় পূজা ঘিরে নিজেদের এলাকার বিষয়ে মতামত তুলে ধরেন মণ্ডপ কমিটির নেতারা। নেতাদের নানা সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে জানান সেনা কর্মকর্তারা। এ সময় পূজার নিরাপত্তায় কোনো ছাড় নয় বলে উল্লেখ করেন তারা। পূজাকে কেন্দ্র করে যদি কোনো স্বার্থান্বেষী মহল কোনো ধরনের, কোনো ধরনের যদি কোনো সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করে, কোনো দল, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, যেই দল হোক, যেই ব্যক্তি হোক, যেই গোষ্ঠী হোক, আমাদের দেখার কোনো কারণ বা কোনো সুযোগ নেই। যদি কেউ কোনো ন্যূনতম চিন্তা করে থাকে স্বপ্নেও, তাকে ওটা ভুলে যেতে হবে। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর উপরে যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়েছে তার পূর্ণ প্রয়োগ করে এটাকে আমরা দমন করব। দুর্গাপূজার সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। বিকেলে পুরান ঢাকার বাংলাবাজার সার্বজনীন দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শনকালে তিনি এই তথ্য জানান। বলেন, দুর্গাপূজার প্রস্তুতিকালে ছোটখাটো ঘটনা ঘটে থাকে, সংবাদ পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পতিত আওয়ামী লীগের কর্মীরা বিশৃঙ্খলা করতে পারে সেই শঙ্কা মাথায় রেখে পুলিশ প্রশাসন কাজ করছে বলেও জানান তিনি। তারা আমার যেটা আসবেন তাদের জন্য আয়োজনটা ওনারা
পরাজিত ফ্যাসিস্ট শক্তি যারা, তারা একটা শক্তি প্রদর্শন করতে চেয়েছিল, তা আমরা চেষ্টা করেছি আইনানুগভাবে তাদেরকে প্রতিরোধ করতে, দমন করতে। রাতের বাংলাদেশের আয়োজনে সময় হলো আরেকটি বিরতি নেবার, ফিরে এসে থাকছে। রাজধানীর দারুস সালামে যুবককে পিটিয়ে পানিতে ফেলে হত্যার অভিযোগ, পূর্ববিরোধের জেরে এই ঘটনা বলছেন স্থানীয়রা। গাজীপুরে একটি ঝুট গুদামে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। সন্ধ্যা 7:50 দিকে মহানগরীর কোনাবাড়ির আমবাগ এলাকায় হঠাৎ একটি কারখানায় আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো কারখানা এলাকায়, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে কী কারণে অগ্নিকাণ্ড তা এখনো জানা যায়নি। এখনো পর্যন্ত হতাহতের খবরও পাওয়া যায়নি। রাজধানীর দারুস সালাম এলাকায় শাহিন নামের এক যুবককে পিটিয়ে পানিতে ফেলে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, পূর্ববিরোধের জেরে চোর সন্দেহে শাহিন ও তার 2 বন্ধুকে মারধর করে নদীতে ফেলে দেয় স্থানীয় ব্যবসায়ী দীপু গ্রুপের লোকজন। পরে শাহিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিটা জানাচ্ছেন রাব্বি সিদ্দিকী। দারুস সালাম থানা এলাকার গাবতলী ঘাটের দ্বীপনগর, এখানেই নোঙর করা ছিল একটি জাহাজ। এই জাহাজেই গেল মঙ্গলবার রাতে 3 যুবককে পিটিয়ে এবং কুপিয়ে জখম করার অভিযোগ এলাকাবাসীর। প্রাণ বাঁচাতে এক পর্যায়ে নদীতে ঝাঁপ দেন তারা। এদের মধ্যে শাহিন নামে এক যুবকের মরদেহ নদীতে পাওয়া যায়। আন্দাগুন্দা যেভাবে পারছে বাইরে এসে বাড়ানোর পরে ধরে পানিতে ধাক্কা মেরে ফালাইয়া দিছে। তো একজন সাঁতার জানে না, সেই লোকটা বলতেছে যে ভাই আমার বাঁচান, আমি সাঁতার জানি না। কিন্তু ওর সাথে যেই লোকটা মার খাইছে ও বলছে যে ভাই আমার একটা রশি দেন, ওই লোকটা সাঁতার জানে না, মারা যাইতেছে, রশিটা দেন, আমরা ওকে একটু উড়াই, বাঁচানোর চেষ্টা করি। কিন্তু ওরা বলছে মরে যাক। যারা মারছে ওরা বলতেছে যে ওরা আরও মার, ইট ফিকা মার আরও মাথায় করে, মারার পরে আরেকজন ছিল, 3 জনের ভিতরে এখন বর্তমানে একটা পাওয়া যাইতেছে না। হ্যাঁ বলে বলছে যে আমরা এটি করি নেই, আমরা ধরিও নেই, কিছু করিও নেই, তারপরে ওরা মানে নাই। স্বজনদের অভিযোগ, পূর্ববিরোধের জেরে দীপু গ্রুপের কিশোর গ্যাং সদস্যরা চোর সন্দেহে তাদের মারধর করে নদীতে ফেলে দেয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় অবিলম্বে দীপুর গ্রেফতার দাবি করেন নিহতের স্বজনরা। দীপুর কিশোর গ্যাংরা জড়িত আছে, এটা সামনাসামনি অনেকে বলতে পারতেছে না। এটা আমি আজকে লাইভ দিতেছি, গতকালকে লাশটা তো আমারও বইরা থাকতে পারে। কোন জায়গা আমার বাইরে মারা হয়েছে, কোনো অন্ধকার জায়গা, এমন আরো হাজারো মার মুখ খালি হয়েছে, কেউ হাত ভাঙ্গে, কেউ পাও ভাঙ্গে, এমন হয়। এই 1-1.5 মাস আগে মনে করেন একটা ছেলেরে মাইরা এই নদীতে ভাসা দিছে। পুলিশ জানায় স্বজনদের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। হত্যার ঘটনায় দীপুর 3 সহযোগীকে এলাকাবাসী মারধর করে থানায় দিয়েছে। 23 তারিখ দিবাগত রাতে 2 জনকে ছিনতাইকারী শব্দে মারধর করছে, পানিতে ফেলে পড়ে গেছে, একজন বেঁচে গেছে, পরে একজনের লাশ আজকে পাওয়া গেছে। আমরা লাশ পোস্টমর্টমে পাঠিয়েছি। স্থানীয় লোকজন কয়েকজন আটক করে দিয়েছে, আমরা যাচাই বাছাই করছি। দীপনগর এলাকায় দীপু গ্রুপ ও এলাকাবাসীর মধ্যে এর আগেও সংঘর্ষ হয়েছে বলে দাবি এলাকাবাসীর। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।